প্রশ্নটি এসেছে এখানে যে জুলাই গণঅভ্যুত্থান যেটা আমরা বলছি এটাকে আমরা কি বিপ্লব, আপনি কি মনে করেন যে বিপ্লব ছিল না গণঅভ্যুত্থান ছিল? সেখান থেকে যদি আলোচনা শুরু করি। দেখেন, আমি এমনি পেশায় আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াই, কিন্তু এইখানে যখন কথা বলছি আমি এটুকুন বুঝি আমার অডিয়েন্সটা আমার একজন একাডেমিক হিসেবে এই কথা শুনছে না বা শোনার চেষ্টা করছে না, এই রাজপথের একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের কথা বুঝতে চায় বা শুনতে চায়। বাংলাদেশের মুশকিলটা কি, ধরেন বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, এরপরে ভাই যে টার্মসগুলো বলেছে ধরেন মব, আরও যা যা যা, তো এইগুলো তো আসলে একাডেমিয়ায় যখন আসছে আপনি হিসাবটা করেন তো, যে এই ওয়ার্ডগুলো ডিকশনারিতে আসার পরে তারপর কি দুনিয়ায়, এটা এখানে বলছি না, ধরেন ফরাসি বিপ্লব ধরেন, রুশ বিপ্লব ধরেন, মানে এই শব্দগুলো ডিকশনারিতে এসছে, তারপর একটা ফরাসি বিপ্লব হয়েছে। মানে বিপ্লবটা কেমন করতে হবে, এর চেহারা কেমন, এটা এনসাইক্লোপিডিয়াতে থাকতে হবে, তারপর এটা হয় নাই। আগে দুনিয়ায় ইভেন্ট হয়, এটার 50 বছর 100 বছর পর সেটাকে একাডেমিয়ায় রিসাইজ করা হয়। কেউ সেটাকে গণ অভ্যুত্থান বলবে, কেউ বিপ্লব বলবে। ধরেন আমি বলি, আজ থেকে 50 বছর পরে একাডেমি এমন হতে পারে 2024-এ বাংলাদেশে যেটা হয়েছে এটা বিপ্লব না, গণ অভ্যুত্থান না, এমন নতুন একাডেমিক একটা জনরা তৈরি হতে পারে। মানে নট নেসেসারিলি গত 50-100 বছরেই বাংলা পৃথিবীতে যা হয়েছে। এখন মুশকিলটা হলো আমরা এখানে মব বলি, বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, সবই তো আমরা বিশেষ করে ওয়েস্টের একাডেমিয়ে যা আছে সেগুলোকে ফ্রেমে ফেলে ফেলে বলতে চাই। তো আমি বরং ধরেন এভাবে যদি বুঝি যে গত 100 বছরের ইতিহাস, আপনি ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একমাত্র ইসরায়েল ফিলিস্তিনে যা করে এই ইস্যুটা ছাড়া, আপনি বলেন তো যে 15 দিনে একটা রাষ্ট্র প্রকাশ্য দিবালোকে শুধু 1500-এর অধিক মানুষকে হত্যাই করে নাই, প্রকাশ্য দিবালোকে লাশ জ্বালিয়ে দিয়েছে পুলিশ। এই 7টা লাশের মধ্যে একটা লাশ শহীদ সজল, তার মা এসে আমাদেরকে বলেছে আমার বাচ্চার গায়ে যখন আগুন দেয় তখনও তার হাত নড়ছিল। আপনি মানে একটা বলেন না, একটা ইনসিডেন্ট যে গত 50 বছরের এই যে আধুনিক সভ্যতা, পশ্চিমা সভ্যতা যারা আমরা বলি, যার একাডেমিয়া দিয়ে আমরা এগুলো বোঝবার চেষ্টা করি, একটা দেশ বলেন তো একমাত্র ইসরায়েল, যে ফিলিস্তিনে এখনো মানুষকে আর খুঁজে না পেয়ে মারার জন্য ত্রাণ দিচ্ছে, সেই ত্রাণে মানুষ আসছে, তার উপরে বোম্বিং করছে। তো এখন এই যে 15 দিনে প্রায় 2000 মানুষকে হত্যা, প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনে, আহত, পঙ্গু, এটাকে আপনি আসলে একাডেমি কি বলবেন? তাহলে এখানে বিপ্লবের যে ব্যাপারটা আপনি একাডেমিক জায়গা থেকে যদিও আলোচনা করতে চাইছেন না, তারপর আমি বলি যে বিপ্লবের যে সংজ্ঞা, বিপ্লবটাকে যেভাবে আমরা দেখিয়ে এসেছি যে বিপ্লবের একটা আকাঙ্ক্ষা থাকে, বিপ্লবটা অনেক দিন ধরে সেই গোলটা মাথায় রেখে সংগঠিত হতে থাকে, রাইট? তো এখানে কিন্তু কোটা আন্দোলনের জন্য, জাস্ট কোটাকে কেন্দ্র করে আন্দোলনটা শুরু হলো, এবং যে কারণে অনেকে বলে এটা আসলে বিপ্লব না, বিপ্লবের জন্য যে জিনিসগুলো, শর্তগুলো থাকা দরকার সেটা ছিল না। কিন্তু যে ঘটনাটা এখানে ঘটেছে সেটা হচ্ছে যে নৃশংসভাবে যেভাবে আমাদের সামনে আমাদের ছাত্রদের, জনতাকে, যেভাবে শিশুকে হত্যা করা হয়েছে, এর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা পরিবর্তনের, একটা বিপ্লবের একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে ঠিক সেই সময়টাতে, এবং যে কারণে আমার মনে হয় আপনি কথাগুলো বলছেন। কিন্তু আমরা তারপরে বিপ্লবকে সংজ্ঞায়িত করতে পারি কিনা বা আসলে করা যায় কিনা সেই জায়গায় আমি এইখানে একটা ব্যাপার কি, ধরেন অনেকে এটাকে বিপ্লব কেন বলতে চাচ্ছে, মানে আমি এটা না যে আমি এটা জোর করে বিপ্লবী বলতে চাচ্ছি, আমি ইতিমধ্যে আমি এটার কিছুই বলি না, আমি শুধু জুলাই বলবার চেষ্টা করি। মানে একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব এটা আমার বলবার দরকার নাই। ধরেন অনেকে যারা বুঝে বিপ্লব বলতে চায়, তাদের জায়গাটা হলো তারা মনে করে তারা বিপ্লবের মধ্যে আছে। 24-এ যেটা শুরু হয়েছে সেটা শেষ হয় নাই, এর জন্য তারা বলে যে জুলাই চলছে, জুলাই চলবে। এর মানে সেটা আগামী 5 বছর 10 বছর পরেও একটা বৃহত্তর গণ অভ্যুত্থান বা বিপ্লবের যে আকাঙ্ক্ষা, যে রাষ্ট্রসেবী নির্মাণ করতে চায়, তার বিরাট একটা আউটবাস্ট ঘটে যেতে পারে। এই ধারণা থেকে যারা একাডেমিক অনেকে বলবার চেষ্টা করেন যে আমরা এই প্রক্রিয়ার মধ্যে আছি, এর মানে বিপ্লব সম্পন্ন হয় নাই। কিন্তু ধরেন এই একাডেমিক লোকের বাইরে অনেকে যারা বিপ্লব বলছে, তারা ঠিক কোন পারসেপশনে বলছে জানেন? এই জায়গাটা কেউ অ্যাড্রেস করে না। ধরেন আমি বিপ্লব বললাম না, তাহলে অফকোর্স এটা তো একাডেমিকলি একটা বড় গণ অভ্যুত্থান। এখন বাংলাদেশে গণ অভ্যুত্থান বলতে মানুষ 90-এর গণ অভ্যুত্থান চেনে। আমি ধরেন বিএনপির একজন বড় সিনিয়র নেতা, প্রেস ক্লাবে আমরা একটা প্রোগ্রাম, ইনকিলাব মঞ্চ একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম, সেখানে তিনি বলছিলেন যে বাংলাদেশে তো অভ্যুত্থান, গণ অভ্যুত্থান এবারই হয় নাই, 90-এও হয়েছে। তখন আমি বললাম যে দেখেন, আপনি এটা কি ইচ্ছে করে বললেন নাকি জাস্ট বলার জন্য বললেন? 90 অবশ্যই গণ অভ্যুত্থান, আপনি এই 24-এর গণ অভ্যুত্থানের সাথে 90-এর গণ অভ্যুত্থানের কি মিলান? মানে আপনি বলেন তো যে 90-এর গণ অভ্যুত্থানে কতজনকে জীবন দিতে হয়েছে, 90-এর গণ অভ্যুত্থানের জন্য কতটা আয়নাঘর, কতটা গুম, কতটা খুন, কতটা ধর্ষণ হয়েছে। ইভেন একটা কথা আজকে আবারও ঝুঁকি নিয়ে বলি, 100 বার বলেছি আবারও বলি, 24-এ একটা কাজ ঘটেছে যেটা মুক্তিযুদ্ধের একটা জায়গাকেও ছাড়িয়ে গেছে, সেটা কেউ ঝুঁকি নিয়ে বলে না।
আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে 25শে মার্চ কালো রাতেই বাংলাদেশের জনগণ জেনেছিল যে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার হাতে অস্ত্র আছে, আর্মির মধ্যে একটা অংশ জনগণের পক্ষে দাঁড়িয়ে বলেছে উই রিভোল্ট, তারা বন্দুকের নলা তার অফিসারের দিকে ঘুরিয়ে দিয়েছে। আমাদের পুলিশরা, আমাদের আর্মিরা ছোট অংশ হলেও তারা সাথে সাথে বিদ্রোহ করেছে। মানে জনগণ বুঝেছিল সশস্ত্র বাহিনীর একটা অংশ তার হাতে আছে। এবার আমাকে বলেন তো 24-এর 5ই অগস্ট, 36শে জুলাই হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের আর্মি, পুলিশ, বিডিআর এমন কোন শাখা আছে যারা তার অস্ত্রটা জনগণের জন্য তার অফিসারের দিকে উল্টো ঘুরিয়ে দিয়েছিল? এর মানে হেলিকপ্টার থেকে গুলি হয়েছে। আচ্ছা, আমি আসবো কোনটাকে আসলে মব। এখন এখানে একটা মুশকিল হচ্ছে কি, ধরেন ভাইয়ের একটা জায়গায় আমি একটু রেসপন্স করি যে মবের এই জায়গাটা আপনি ধরেন, আমার মনে হয় সুস্থ স্বাভাবিক এমন কেউই নেই যে বলবে যে মবটাকে লেজিটিমেসি দেওয়া দরকার বা মবটা। কিন্তু মুশকিল হলো কি, একটা ব্যাপার খেয়াল করেন, এই যে মব নামক শব্দটা আপনি জাস্ট গুগল করেন, আপনি দেখবেন যত নিউজ আসবে এগুলো কিন্তু এই যে রিসেন্ট 2-3-4 মাস ধরে বেশি হচ্ছে, মানে কথা হচ্ছে, নিউজ হচ্ছে, তাই গুগল লিঙ্ক আসছে। কিন্তু ভাই যেটা অ্যাড্রেস করেছেন এটা আমি আরেকটা টকশোতে বলেছি, মব তো এটা আমাদের ইনবিল্ট কালচারে বহুদিন ধরে আছে। আমরা চোর পিটিয়ে মেরে ফেলি, ডাকাত পিটিয়ে মেরে ফেলি, চোখ তুলে ফেলি। হ্যাঁ, এটার একটা লেজিটিমেসি কি দেওয়া হয়, একটা দেখেন, একটা হলো বৈধ অবৈধ ভালো খারাপ এই প্রশ্ন, আর একটা হলো পিপলস পারসেপশন। আপনি মানুষ বাংলাদেশে এটা একটা মুশকিল, মানে এটাকে লেজিটিমেসি দেওয়ার প্রশ্ন না যে এই মুহূর্তে এই ধর্ষককে ধরে তারপরে পুলিশের কাছে দিলে সে টাকা দিয়ে বের হয়ে যাচ্ছে, এর মানে কি তাকে মেরে ফেলতে হবে? না। কিন্তু এই যে জনগণ এটা করতে পারছে তার পিছনে ন্যূনতম সে একটা স্পিরিট পাচ্ছে, তার স্পিরিট হলো ন্যায় বিচার নাই। সুতরাং এবং দেখেন এখানে অনেক মানুষ আছে, আমি যাদেরকে কথা বলে বোঝার চেষ্টা করেছি যে আপনি যেটা করলেন আপনার তো ফাঁসি হয়ে যাবে, এবং সে এই ফাঁসিটা মেনে নিচ্ছে। এক্সাম্পল যদি দেন, আপনাকে ন্যায় বিচার নেই এই ধারণা থেকে গেছে, এই রিসেন্ট ঘটনা থেকে আপনি কোনটা? না, রিসেন্ট তো রিসেন্ট না, বিশেষ করে ধরেন আমিন বাজারে আমাদের একটা খুব ট্র্যাজেডি ঘটেছিল, 6 জন ছাত্রকে পিটিয়ে মেরে ফেলেছিল ভাই, একটু আগে যেটা বলেছিলেন বাড্ডায়, এরকম তো প্রতিদিন ঘটছে, আমরা শুধু শহরের গুলো জানি। কিন্তু বর্তমানে যেটা মুশকিল হচ্ছে এক্স্যাক্টলি কোনটা মব। হাদি আমি দেখেন আপা, আমাদের এখানে যেটা হইছে মানে প্রশাসনের স্থবিরতার জন্য কতটুকু দায়ী সে প্রশ্নটা কথা বলা ন্যূনতম ধারণাটা এটা আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যেও নাই যে আমার শত্রুর সাথে আমার ইনসাফ করতে পারতে হবে। শেখ হাসিনার সাথে করতে হবে, ইভেন শেখ হাসিনা হলেও আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই, আমি তার সাথে জুলুম করতে চাই। এখন যারা বলছে যে 32 নম্বর ভাঙা ছিল ভয়ঙ্কর মব, এটাকে এখন দেখেন এটা আমি খুব মানে এটা অনেকে মাইন্ড করবে, হয়তো বিএনপির অনেক ভাইরা সবাই মাইন্ড করবে না, এর কারণ 32 নম্বরে সব থেকে ওখানে যদি হাজার হাজার মানুষ যে গিয়েছে, এখানে তো ছাত্র দলের আমাদের পরিচিত ভাই বন্ধু হাজার হাজার মিছিল নিয়ে গেছে। জনতার মেয়র বিএনপির তরফে বলুক বা ইশরাক ভাই নিজে বলুক, তিনি এখানে ক্রেন পাঠাতে হেল্প করেছেন, ইভেন তিনি পোস্ট দিয়েছেন ক্রেন যেতে দেরি হচ্ছে কেন। মুশকিলটা কি জানেন, এইটা একটা আধা কাজটা, আমরা বিপ্লবটাও তো করতে পারি নাই, গণ অভ্যুত্থানের ফসলও ঘরে তুলতে পারি নাই। না ফলার পরে কি হয়েছে এটা আমি একদম খুললাম খুলে বলে ফেলি, এতে আসলে ঝুঁকি থাকলে থাকুক। সেটা হলো বিএনপি এনসিপির মধ্যে তো এখন একটা বোঝাপড়ার জায়গা আছে, আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা এটা কে দখল করবে? মানে তারা তো ভোটার আছে এখানে, তো তার ভোটারটা তো, এবং আমি আপনাকে বলি আগামী নির্বাচনে এই আওয়ামী লীগের ভোট ব্যাংকটাই সব থেকে গুরুত্বপূর্ণ কার্ড হয়ে উঠবে যে তারা কাকে ভোট দিচ্ছে। এখন সেক্ষেত্রে এনসিপির পলিটিক্সে এনসিপি কোনো না কোনোভাবে চেষ্টা করবে তাদের ভোটটা করার। তা আমার মনে হয় বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি খুব স্মার্টলি ডিল করছে। এখন আমি বিএনপির পার্ট না হয়ে যদি একজন জুলাই যোদ্ধা হই তাহলে তো আমি আহত হব। এই যে ধরেন ফজলুর রহমান সাহেব, উনি যা বলছেন, ওনাকে বিএনপি শোকজও করছে না, ওনাকে বিএনপি কিছুই বলছে না, এবং উনি যা বলবার চেষ্টা করছেন ভয়াবহ ব্যাপার। এর মানে আওয়ামী লীগকে খুশি করার জন্য বিএনপির একটা তরফ থেকে বলা হয়েছে ফজলু সাহেব এটা বলবেন, রুমিন ফারহানা আপা আপনি 32 নিয়ে প্রচুর কান্নাকাটি করবেন, আর অন্য অন্য এইটা নিয়ে বলবেন, এবং সবশেষে তারেক রহমান সাহেব অবশ্যই জুলাইয়ের পক্ষের মানুষ, তিনি থাকবেন, বলবেন এটা কি স্ট্যান্ডবাজি। পলিটিক্সের জায়গা থেকে এইটা স্মার্ট ডিলিং, সবার সাথে সে কিভাবে ভোটটা নিতে পারবে, কারণ ভোটের যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনি বলতে চাইছেন যে এই মন্তব্যগুলো তারা করছেন শুধু ভোটের ডিলিং এর জন্য, ভোটের অঙ্কের আপনি জন্য? ভাবেন যেই বিএনপি বলে জুলাইয়ের সবথেকে বড় শরিক, সেই বিএনপির বেগম জিয়ার উপদেষ্টা থাকা অবস্থায় কি করে সে কি বলছে, ফজলুল সাহেব কি বলছে আমি এগুলো বলতেও চাই না, তার প্রতিদিনের অ্যাটিটিউড দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, সে কি বলছে, এত তার কান্না, এত মানে এবং এই যে রুমিন আপা বলছেন যে 32-এ মব হয়েছে, তো এই মবের মাস্টার তো ছিল বিএনপির ইশরাক ভাই, এই মবের মাস্টার ছিল বিএনপি নিজে। কারণ আপনি বলেন তো, এইরকম যে জঘন্যতম আপা বলেছে না 24-48 ঘন্টা ধরে ভাঙা হয়েছে, বিএনপির একজনও ধরেন তারেক রহমান সাহেব অথবা বেগম জিয়ার তরফ থেকে কারো তরফ থেকে এটার বিরুদ্ধে বিবৃতি দেওয়া হয়েছে? মানে সরকারই শুধু 48 ঘন্টা বসে এটা অবজার্ভ করেছে, বিএনপি করে নাই। বিএনপি দেশের সব থেকে বড় রাজনৈতিক দল না, সে জুলাইয়ের অংশীদার না, কেন সেই বিবৃতি দেয় নাই?
এর মানে এখন রুমিন ফারহানা প্রচুর উনি কান্নাকাটি করবেন ৩২ নিয়া, আর ফজলুল সাহেব প্রচুর বঙ্গবন্ধু করবেন। অথচ এই বঙ্গবন্ধু নামে এমন ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে যে বেগম খালেদা জিয়ার হাত বাঁকা হয়ে গেলেও, মানে আপনি ভাবেন হাসিনা বলতে পারতেছে যে বাসায় থাকতে দিছি এইটাই তো আমার করুণা, আবার বলতেছে কি বাজেভাবে যে বেগম জিয়ার লিভারের সমস্যা, কারণ ইঙ্গিত করে বলছে কেন হয়, মদ খেলে হয়। আমি বলছি তো আচ্ছা। এই যে কান্নাকাটি কিসের জন্য, এটা তো মানুষের বুঝতে পিএইচডি করা লাগে না। তো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন করেছেন, আপনার কাছে কি মনে হয় যে আসলে আওয়ামী লীগ শেষ পর্যন্ত বিচার প্রক্রিয়া কোন পর্যায়ে গিয়ে নিষিদ্ধ হবে, এবং এটা কি এই সরকার ভোটের আগে করে যাবে কিনা, এবং সেরকম কোনো দাবি আপনাদের থাকবে কিনা, এই বিষয়ে শুনবো। আমার মনে হয় আপনি বলেন, আমি তারপরে পরের প্রসঙ্গে দেখুন এখানে মুশকিলটা হলো এই সরকার, মানে এটা আমি আগেও বলেছি, এই সরকারের বেশ কিছু ভালো কাজ করেছে, মানে গুরুত্বপূর্ণ, সেটা সিরিয়াল হলো 13 নম্বর গুরুত্বপূর্ণ কাজ, 14 নম্বর গুরুত্বপূর্ণ কাজ, 1, 2, 3, 4 এগুলো সে মানে করতে চাচ্ছে না, করবার মতো গার্ডসও তার অনেক ক্ষেত্রে নাই। কেন নাই? ধরেন দুইটা জিনিস লাগে ভাই, যেটা বলো না যে ধরেন ইন্টারন্যাশনাল পলিটিক্সে তো শুধু ইমোশন না, মানে আমার জিও পলিটিক্স, আমার প্রতিবেশী, ইভেন যে আমেরিকা 35% কর আরো করলো, এর সাথেও আরো অনেক কত কিছু কানেক্টেড, এটা কিন্তু বুঝতে পারতে হয়। এখন ধরেন আমরা এত কিছু বুঝি, আমরা কি করবো, যে আমরা কি কথা বলবো না? দেখেন ধরেন ফিলিস্তিনে যা হচ্ছে, আমি এটা বারবার বলি, ফিলিস্তিন অথবা হামাসের যে প্রতিরোধ আন্দোলন, এই দুনিয়ায় এমন কোন অঙ্ক আছে যেটা কোষে বলা যায় যে হামাস যে প্রতিরোধটা করে যাচ্ছে এটা আসলে যুক্তিসঙ্গত? কারণ সে প্রতিদিন মরে যাচ্ছে, তার কিছু ভূমি থাকছে না, এরপরও সে প্রতিরোধ করছে। এর মানে একটা জায়গা মানুষের থাকবে, দুনিয়ার সমস্ত দরজা যখন দেখবে যে যৌক্তিক কারণে মানে বন্ধ, এরপর একটা মাত্র যুক্তি, সেটা হলো ইনসাফ এবং মুজলুমের পক্ষে হয়ে জালেমের বিরুদ্ধে লড়াই। এটা যদি 1% স্কোপও থাকে, দুনিয়ার কিছু মানুষ লড়বে, এই লড়াটা কিয়ামত পর্যন্ত চলবে। তো এখন কথা হলো আমি কার পক্ষে যাব। ফ্যাক্ট হলো দেখেন, এখন আমরা যত বেশি অঙ্ক কষি, এই অঙ্ক কষাটা রাষ্ট্রের অত্যন্ত জরুরি, কিন্তু এরকম অঙ্ক কষে কষে কিন্তু ফ্যাসিবাদ তাড়ানো যেত না। এর মানে আবার ওই যে আমাদের সালাউদ্দিন ভাই কথাটা হয়তো কনটেক্সটটা আমি খুব ভালো করে খেয়াল করি নাই, উনি বলেছেন যে এটা আবেগের ব্যাপার না, এখানে রাষ্ট্র আসলেই কোনো আবেগের ব্যাপার না। রাষ্ট্র একটা খুবই মেকানিজমের মধ্য দিয়ে চলে, কিন্তু এই রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা আবেগ দিয়ে তাড়িত হন। রাষ্ট্রের তো কোনো জীবন নাই, তার আবেগ আসবে কোত্থেকে? কিন্তু এই রাষ্ট্র যারা চালিয়েছেন তারা এত বড় গণহত্যাকারী ছিলেন, তাদেরকে মানুষ, আপনি ভাবেন, আপনি এটা, আমি এই ছবিটা দেখেও, এই ভিডিওটা আগে দেখি নাই, একটা ছেলে কি বিরাট টাওয়ারে উঠে যাচ্ছে পতাকা বাঁধার জন্য, আপনি তাকে এখন 1 কোটি টাকা দিলেও সে ওখানে বেয়ে উঠতে পারবে না। মানে কি অসীম সাহস মানুষের মধ্যে ভর করেছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে খুব একটা ক্লিয়ার, এটা হচ্ছে যদি ন্যায় বিচার হয়। দেখেন এই জন্য আমার আইনজ্ঞ হওয়ার দরকার নাই, বিচারপতি হওয়ার দরকার নাই। একজন মানুষকে ব্যান হওয়া, খুন করার জন্য কতজন মানুষকে গণহত্যা করতে হবে বা খুন করতে হবে? অনেকেই গণহত্যার এই কূটতর্কটাকে এভাবে করে। বেগম খালেদা জিয়া, আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা, জামাত ইসলামের সর্বপ্রত সাইদি সাহেবের রায়ের পরে 2 দিনে 70 জনের অধিক যখন হত্যা করে আওয়ামী লীগ মারল, বেগম জিয়া তখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। উনি বিমানবন্দরে ফেরত আসলেন, উনি বিএনপির স্বাভাবিকভাবে সবাই ওনাকে ফুল দিয়ে সংবর্ধনা দিতে চাইলেন, উনি নিলেন না, এবং উনি প্রেস মিট করে হরতাল ডাকলেন এবং বললেন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে। আজকে আমি বলে রাখি, এই কিছুক্ষণ আগে মানে আমরা দেখলাম আজকে একটা মিডিয়ায় কিছু কেউ বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিদাতাদের মধ্যে তারাও ছিল, বেগম জিয়ার বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল, বেগম জিয়া গণহত্যা কি জানেন না। তখন এনসাইক্লোপিডিয়া নিয়ে বসলো, কয়জন মরলে গণহত্যা হয়? দেখেন গণহত্যার সাথে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট না, দ্য ফ্যাক্ট ইজ হাউ ইউ কিল দ্য পিপল, তার ওয়েটা কি ছিল। আপনি জানেন আনাসের চার্জশিট ইতিমধ্যে হয়ে গেছে, প্রধানমন্ত্রী নিজে বলেছে, যেটা চিফ প্রসিকিউটর বলেছে এবং আদালতে জমা দিয়েছে, হাসিনা বলেছে যে আজকে থেকে লিথাল উইপন ব্যবহার করতে হবে, উপর থেকে গুলি করতে বলে দিয়েছে, জাপা গুলি করে দাও। একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রের ক্ষমতায় থাকা অবস্থায় আর্মিকে সবাইকে অর্ডার করছে লিথাল উইপেন ইউজ করো এবং উপর থেকে গুলি করতে থাকো, আমি বলে দিয়েছি। এরপরেই গণহত্যা তুমুল আকারে করা হয়েছে। এইটা যদি ন্যায় বিচার বাংলাদেশে ন্যূনতম থাকে, তাহলে 1% সম্ভাবনা নাই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার। এর মানে শুধুই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা হলো যদি আমরা জাস্টিস হারাই ফেলি। আমরা যদি জাস্টিস কায়েম করতে না পারি, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। আর এখানে যদি জাস্টিসটা প্রতিষ্ঠিত হয়, তাহলে আর কোনো অপশনই নেই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার। বরং আপনি ধরেন এই যে ভাই একটু আগে যেটা বলছিল যে 20% আওয়ামী লীগের ভোট আছে না, দেখেন মুশকিল কি বাংলাদেশের, এই যে আবেগ তো আসলে মজার জিনিস, দেশে 20% ভোটার। আপনাদের সবাইকে দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা, আমাদের বহু বন্ধু বান্ধব আছে না আওয়ামী লীগের বড় নেতা না, যার সাপোর্টার ছিল, ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগের ভোটার। আমি গত 11 মাসে আমার যত পরিচিত বন্ধু বান্ধব, দূরবর্তী সম্পর্ক, লীগের সফট সাপোর্টার, এদের সাথে আমি জাস্ট মনস্তত্ত্ব বোঝার জন্য জিজ্ঞেস করেছি। আমি আপনাকে একদম আল্লাহর শপথ করে বলি, আমি আজ পর্যন্ত একজন লীগ সাপোর্টারকে পাই নাই
যে এই তুমুল গণহত্যার জন্য ন্যূনতম লজ্জিত মানুষ আছে না, বন্ধুদের সাথে বসলেও একা একা বলে না এটা ঠিক হয় নাই, বিভৎস গণহত্যা হয়েছে। বিশ্বাস করেন আমি একজন আওয়ামী লীগ সাপোর্টার পাই নাই সে মনে করে এটা গণহত্যা হয়েছে এবং এই জন্য শেখ হাসিনার মানে লজ্জিত হওয়া উচিত, আওয়ামী লীগের লজ্জিত হওয়া উচিত। তারা মনে করে ইট ওয়াজ জাস্টিফাইড, এটা ষড়যন্ত্র এবং এটার প্রতিশোধ করা নীতি। আসবো আবার আপনার কাছে ডক্টর জাহিদুর রহমান। হাদি করে না যে আমাদের এখানে যে গণহত্যা এটার প্রতিবর্ণীকরণ যে ইংলিশে জেনোসাইড হয়েছে এখানেই মুশকিলে, এখানে ইংলিশে হয়েছে ম্যাস কিলিং জুলাইতে, যেটার বাংলায় গণহত্যা, কিন্তু এই যে জেনোসাইডের সাথে গণহত্যা যেই কারণে জেনোসাইড হচ্ছে এই জেনোসাইডটা বাংলাদেশে হয়েছে যেই পরিচয়ের কারণে সেটা জামাতের সাথে, মানে শুধু জামাত হলেই মেরে ফেলা যায়। সাতক্ষীরায় জুলাই ঘোষণাপত্র এনসিপি থেকে 3 আগস্ট দেওয়ার কথা, এটা আপনারা আসলে কি 3 আগস্টে আপনারা সমর্থন করছেন কিনা, সাথে আছেন কিনা 3 আগস্টে এই ঘোষণাপত্রে 35 ট্যারিফের কথা? এইটার ব্যাপারটা হলো যে আসলে দেখেন এটা মানে দুনিয়ায় যে আসলে ওই গ্রামারে চলছে না, তার বড় প্ল্যান হলো ডোনাল্ড ট্রাম্প। মানে ইউএস যেখানে পলিটিক্যাল সায়েন্স, ওখানে আমাদের বেশ কিছু বড় ভাই পিএইচডি করেছে পলিটিক্যাল সায়েন্সে, তো ওনারা একসময় গল্প করে বলতেন যে পলিটিক্যাল সায়েন্সকে ওরা এমন আসলেই সায়েন্স বানিয়েছে, মানে ম্যাথের জায়গায় যে ওরা অঙ্ক কষে কষে পলিটিক্যাল ফেনোমেনা বলে দেওয়ার মতো ক্যাপাবিলিটি অর্জন করে ফেলেছে। সেই দেশেই কংগ্রেসের অনেকেই জানে না যে ইরান হামলা করে ফেলেছে আমেরিকায়, ইরানের উপরে হামলা করে ফেলেছে আমেরিকা, মানে এইটা তো বাস্তবতা, এরকম গ্রামার দিয়ে দুনিয়া চলছে না। তো আমার মনে হচ্ছে সংবিধান লঙ্ঘন করেছে এরকম অভিযোগ উঠেছে উনি ডিল, এবং উনি আবার আপনি ভাবেন একজন প্রেসিডেন্ট উনি বলছেন যে ইরানের প্রেসিডেন্টকে আমি দয়া করে বাঁচাই দিলাম, একটা থ্যাঙ্কসও বললো না, মানে এটা মনে হয় যে কি বলবো এলাকার মেম্বার বললেও তো হয়, কিন্তু দুনিয়া এরকম চলছে এবং সেই দেশের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প এটা মেনেই দুনিয়া চলতে হবে, এছাড়া তো আমাদের আসলে গতি নেই। তা আমার মনে হচ্ছে ডিল চাচ্ছেন এবং আমার ধারণা যে সেই ডিলের সাথে আগামী অনেক কিছুতেই, বিশেষ করে আমার মতে ইভেন বাংলাদেশ সামনে যে জুলাই সনদ টনদ হবে, এলজিবিটিকিউ ইস্যু অথবা আরো মানবাধিকার কমিশন টমিশন, এগুলোর সাথেও কোনো না কোনোভাবে কানেক্টেড থাকতে পারে, যে তুমি যদি এগুলোর সাথে সফট না হও তাহলে তোমাকে এখানে এই ঝামেলায় পড়তে হবে, থাকতে পারে। এগুলো তো আমরা হয়তো সময় দিলে বুঝবো, কিন্তু ফ্যাক্ট হলো আপনি যেটা বলছেন যে এনসিপি 3 তারিখ যে ঘোষণাপত্রে বলেছে, আমরা খুবই স্পষ্ট বলেছি, সংবাদ সম্মেলন করে বলেছি যে আমরা কোনো একক দলের অধীনে জুলাইয়ের ঘোষণাপত্র চাই না এবং মানিও না। এটা হতে হবে একমাত্র রাষ্ট্রের তরফে সকল দলকে সাথে নিয়ে, এবং আমরা সেখানে প্রস্তাবনা দিয়েছিলাম আপনি ওকে 36শে জুলাই করেন এবং সেই স্টেজে বাংলাদেশের প্রত্যেকটা শহীদ পরিবার থাকবে, বেগম খালেদা জিয়া থাকবেন মুরব্বী হিসেবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধান থাকবেন, ডক্টর ইউনূস সেই সনদ পাঠ করবেন, পাশে নাহিদ ইসলাম থাকবেন। এটা যদি হতে পারে ভেরি গুড। একান্ত যদি পলিটিক্যাল পার্টিসগুলোকে কনভিন্স করা না যায়, ওকে লেটস গো ফর গণভোট। আপনি সনদে কি কি চান বা ঘোষণাপত্রে কি কি চান এটার একটা খসড়া দিয়ে আপনি গণভোটে দেন, তো আপনি গণভোটেও দিচ্ছেন না, আবার আপনি পলিটিক্যাল পার্টিসগুলোকেও কনভিন্স করতে পারছেন না, আপনি জুলাই সনদ দিবেন। তারপরে এই ঘোষণাপত্র আপনারা কি চান যে সংবিধানে এন্ডোর্স করতে হবে? হ্যাঁ, এখানে দুটো ব্যাপার বলা হয়েছে যে এটাকে একটা পলিটিক্যাল দলিল হিসেবেই থাকবে। দেখেন বাংলাদেশ ফেরেশতাদের দেশ না যে সকলে মিলে একটা চার্টার করে ফেলে সেটা সম্মান করবে। এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি, আওয়ামী লীগ থেকে শুরু করে অন্যান্য অনেক দল চূড়ান্ত অনেকগুলো রূপরেখা দিয়েছিল, সেখানে শুধু একটা দুইটা বাস্তবায়ন করেছিল, তার একটা হলো রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থার প্রত্যাবর্তন। এছাড়া একটা দলও আর সেই কিছু মানে নাই তাদের যে চার্টার, এর কারণ ওটার কোনো লিগ্যাল বাইন্ডিংস ছিল না। আপনি এবারও যদি এটার একটা আইনি কাঠামোর মধ্যে আনতে না পারেন তাহলে তো পরে যে ক্ষমতায় আসবে ব্রুট মেজরিটি নিয়ে, আমি বিএনপিকে বলছি না, বিএনপি তো এখনো জানে না সে আসলেই আসবে কিনা, মানে একদম ব্রুট মেজরিটি নিয়ে ধরলাম আসবে অথবা আসবে না, যেই আসবে তাকে ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে। এবং আমি আপনাকে বলে রাখি ইন্ডিয়া প্রশ্নটা বাংলাদেশে আমরা বলি আমাদের অ্যাক্টিভিজম থেকে, কিন্তু বাংলাদেশ অনেক কিছু পারবে কিন্তু ইন্ডিয়াকে তো প্রতিবেশী হিসেবে সরাই ফেলতে পারবে না। যেই পার্টি আসবে ক্ষমতায় তাকে ইন্ডিয়ার সাথে ডিল করতে হলে সে প্রচন্ড চাপে থাকবে এটার বিরুদ্ধে যাওয়ার জন্য। ধন্যবাদ। সুতরাং এটাকে লিগ্যালি এন্ডোর্স করতে। আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন? আমার যতদূর মনে পড়ে যে এই সরকার আসার পরে প্রথমবার যে সময় সাগর রুনির মামলাটা পিছনে হয় তখন 100তম বার ছিল, মানে একদম শুরুর দিকে। তো মানে এরপরে আরো অনেকবার পিছালো। তো এইটা জাহিদ ভাই যেটা বললেন আমিও এই আস্থাটা রাখতে চাই যে আসলে এর একদম সঠিক তদন্তটা করার জন্য সরকার পিছাচ্ছে, কিন্তু সরকার তো কনফিডেন্সে দিতে হবে। খেয়াল করেন যে এই সরকার যদি এইটা করে যেতে না পারে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার, আমার ধারণা আর কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এসে এখানে হাত দিবে না এবং দেওয়াটার জন্য অনেক ঝামেলা তাদের তৈরি হবে, কারণ এর সাথে তো আমরা জানি অনেক গ্যাং, মাফিয়া গ্যাং আছে। তো সুতরাং আমার মনে হয় এই সরকারের খুবই চ্যালেঞ্জ হিসেবে নেওয়া দরকার এবং তাদের প্রমাণ করা দরকার যে এখানে একটা ক্রাইসিস আছে। ক্রাইসিসটা কি দেখেন, এই যে 119 বার পেছালো
এই পেছানোর পিছনে যতজন আয়ু আছে তারা কিন্তু এখনো সবাই চাকরিতে আছেন। সুতরাং নতুন করে ইনভেস্টিগেট করতে গেলে হচ্ছে কি এই বর্তমান অফিসারকে তার আগের অফিসারের বিরুদ্ধে বলতে হচ্ছে। সুতরাং কলিগের বিরুদ্ধে বলতে পারাটা এটা পুলিশের মধ্যে এনার্কি তৈরি করছে নিজেদের মধ্যে, তারা কনফিডেন্স পাচ্ছে না। তো আমার মনে হয় যে ওই কনফিডেন্সের জায়গাটা দিয়ে যদি প্রয়োজন মনে করে একদম ভিন্ন স্বতন্ত্র একটা বিচার বিভাগীয় কমিশন করে হলেও এটার বিচার শুরু করা উচিত আপনি বলছেন। দুইটা ব্যাপার হলো কি বাংলাদেশে এই যে রিসার্চ এটা একটা বড় পলিটিক্স আছে যে এত পার্সেন্ট ভোটে পেয়ে গেছে, তো বাংলাদেশের মানুষ তো সবাই রিসার্চ মেথোডোলজি পড়ে আসে নাই, সে স্যাম্পল সাইজ বোঝে না। ধরেন আমি এখন গোপালগঞ্জের উপরই গোপালগঞ্জের স্যাম্পল নিলাম, তো গোপালগঞ্জের স্যাম্পল নিলে তো 90% আওয়ামী লীগ বলবে যে আওয়ামী লীগ চাই। আমি বগুড়ারে নিলাম অথবা জামাত ইসলাম অধ্যুষিত একটা জেলারে নিলাম, তো ওনাদের যে স্যাম্পল সাইজ এই নিয়ে আমরা প্রচুর রিসার্চ মেথোডোলজি কথা বলতে পারবো, কিন্তু এইখানে ইনজেক্টেড যে পলিটিক্সটা আছে এইটা নিয়েই আলাপটা আপনিও তুলেছেন, খেয়াল করেছেন। প্রশ্ন হলো কাকে ভোট দিবে। তো ইতিমধ্যে তো ডিসাইডেড, নির্বাচন কমিশনও বলেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, ট্রাইব্যুনাল বলেছে যাদের বিরুদ্ধে এখানে মামলা আছে তারা মানে থাকছেই না আগামী নির্বাচনে। তাহলে ভোট দিবে কেন? আপনি খেয়াল করবেন রিসার্চের প্রপোজিশন কি, যে আপনি কাকে ভোট দিবেন, তো ভোটে তো আওয়ামী লীগ নাই। তাহলে আপনি এখানে লিগকে এই যে একটু একটু করে লিগকে সফটলি ইনেবল করা, জনপরিসরে নর্মালাইজ করা, এই পলিটিক্সটা আমাদেরকে ধরতে পারতে হবে। শেষ